Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. You know, we are passing a very critical time because of COVID 19. So, to keep yourself safe from COVID 19, there is no substitute of washing your hands as well as wearing mask. You know, from March, our classes are not held. As a result, your study is hampered seriously. Realizing the fact, our government has started online class activities. We also are going to start online education activities. I hope it will be very helpful to you. Okay, now I am going to start your class. Before starting class, I earnestly request everybody to share this video so that every student can be benefited. Okay, now I am going to start your class. Today we are going to discuss about transformation of sentence. Transformation of sentence. What is transformation of sentence? It is the process of changing the structure of a sentence without changing its meaning. অর্থাৎ সহজ করে বললে কোনো বাক্যের অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের গঠনরীতি পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যাক, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করার পূর্বে কিছু প্রাথমিক আলোচনা সেরে নিই। আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আমাদের ক্লাস 6 to 10 সব ক্লাসে প্রয়োজন হয়। যদি আমি আজকে ক্লাসটা নবম শ্রেণীর জন্য নিচ্ছি, তবুও আমি বলবো সকল শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটি দেখতে এবং এখান থেকে আশা করি তোমরা উপকৃত হবে। ওকে, আমরা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করার পূর্বে একটা কথা বলি, আমাদের পরীক্ষায় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে সেখানে আমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত 3টা পার্ট থাকে। তোমার অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অথবা ইম্পারেটিভ, অথবা এক্সক্লেমেটরি, এই হচ্ছে একটা পার্ট। তোমার ডিগ্রি হচ্ছে আরেকটা পার্ট, ডিগ্রি পরিবর্তন করা, অ্যান্ড অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আরেকটা পার্ট। এটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত এভাবে আসে, এই 3টা পার্ট থেকে প্রশ্ন আসে। আর যখন নবম বা দশম শ্রেণীতে তোমার আরেকটা পার্ট অ্যাড হয় এখানে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আমরা সকল শ্রেণীর সুবিধার্থে আজকে আমি প্রথম যে পার্টটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আজকে আমরা আলোচনা করব। তো সবাই ক্লাসটা উপভোগ করো। ওকে, আমরা সর্বপ্রথম রুল 1 নিয়ে আলোচনা করি। 1 নম্বর রুল দিয়ে শুরু করি। আমি বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা একটু ফলো করো। আমি একটু আমার নিজস্ব স্টাইলে বোঝানোর চেষ্টা করবো, হয়তো তোমরা যেভাবে পড়ছো এরকম নাও হতে পারে। আশা করি মনোযোগ দিলে তোমরা এখান থেকে উপকৃত হবে। যেহেতু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তো রুলটা ফলো করো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম রুলটা আমরা অনলি দিয়ে শুরু করি। ধরো কোনো সেন্টেন্সে অনলি এরপর ব্যক্তিবাচক কোনো শব্দ আছে, অনলি এরপর যদি কোনো ব্যক্তিবাচক শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা এটা একেবারে সিম্পল, আমরা অনলিটাকে চেঞ্জ করব, আর কোথাও চেঞ্জ হবে না। অনলিটাকে চেঞ্জ করে আমরা সেখানে নান বার্ড বসাবো। আর একটা কথা বলে রাখি, নান বার্ড শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নো ওয়ান সাধারণত কাউকে নির্দেশ করে, অর্থাৎ তোমার এখানে সাধারণত একজন ব্যক্তিকে নির্দেশ করে। তা আমরা এখানে নেগেটিভে যে পরিবর্তনটা হবে সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে নেবে। অনলি পরিবর্তে আসবে নান বাট।
এরপর তোমাকে ব্যক্তিবাচক শব্দটা ইউজ করতে হবে। আমরা রুলটা বোর্ডে উল্লেখ করলাম। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেব। এক্সাম্পলটা আমরা লিখতেছি, only Raju is responsible for this. Only Raju is responsible for this. তো এখানে আমাদের সেন্স কোন জায়গায় করতে হবে? শুধুমাত্র অনলিটা সেন্স করব। অনলি উঠে যাবে, আসবে নান বাট, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, এটা অ্যাফার্মেটিভ গেল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ হবে নান বাট Raju is responsible for this. ওকে, আমাদের এক নাম্বার রুলটা আশা করি তোমাদের বুঝে আসছে। এবার আমি 2 নাম্বার রুলে যাব। অনলি দিয়ে 3টা রুল হয়, আর ব্যক্তির ক্ষেত্রে অনলি পরিবর্তে অ্যালোনও থাকতে পারে। অ্যালোন থাকলেও সেম আমরা একই রুলে করব। আমরা সেকেন্ড রুলে যাচ্ছি, অনলি আরেকটা রুলে যাচ্ছি। সেকেন্ড রুল, অ্যাফার্মেটিভ, অনলি প্লাস বস্তুবাচক। যদি অনলি এর পর বস্তুবাচক কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা অনলিকে চেঞ্জ করে নাথিং বাট ব্যবহার করব। একেবারে সিম্পল, আমি লিখে দিচ্ছি, নাথিং বাট প্লাস বস্তুবাচক। আমি একটা एग्जांपल দিয়ে বিষয়টাকে পুরোটা ক্লিয়ার করে দিব তোমাদের। एग्जांपल অ্যাফার্মেটিভ, ধরো আমি লিখলাম only the moon was visible. Only the moon was visible. Only the moon was visible. অর্থাৎ কেবল চাঁদটাই দৃশ্যমান ছিল। এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে চাঁদ, দা মুনটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা বস্তু। সো আমরা কি করব, অনলিটা উঠিয়ে দিব, আর সেই জায়গায় আমরা নিয়ে আসবো নাথিং বাট। একটু চেঞ্জ করলে তোমার সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ। ওকে, আমি লিখে দিচ্ছি, বিশেষ করে ক্লাস 6, 7, 8 তোমরা এই রুলগুলো একটু ভালো করে ফলো করলে আশা করি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা সহজে বুঝে আসবে। আর ক্লাস 9, 10 তারা যেহেতু 6, 7, 8 এগুলো প্র্যাকটিস করছে, তারা এগুলো হয়তো আগে থেকে জানা আছে তাদের। তাই 6, 7, 8 তারা একটু, যারা 6, 7, 8 এ পড়ো তারা একটু ভালো করে ফলো করবে রুলগুলো। আমরা লিখবো নাথিং বাট the moon was visible. Thank you. এরপর আমরা যাব রুল 3। রুল 3টা অনলি রুল। এক্ষেত্রে অনলির পরে থাকবে তোমার হয় বয়স নয়তো সংখ্যা। বয়স বা সংখ্যা থেকে কি হবে, আমি লিখতেছি, অ্যাফার্মেটিভে যদি অনলি প্লাস বাংলায় লিখি বয়স বা সংখ্যা, যেটা তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য বয়স অথবা সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ কি করব, আমরা অনলি উঠিয়ে দিব। অনলি উঠিয়ে দিয়ে ওই জায়গায় আমরা লিখব নট মোর দ্যান, নট মোর দ্যান। এরপর আমরা আবার বয়স বা সংখ্যাটা লিখে দিব। একটা एग्जांपल দিয়ে দিলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমি एग्जांपल দিচ্ছি এবার। he is only 20 years old, 20 years old। তাহলে এক্ষেত্রে only 20 years old বয়স বোঝাচ্ছে। সো আমরা কি করব, অনলিটা তুলে দিব, সেই জায়গায় আমরা নিয়ে আসবো নট মোর দ্যান।
নেগেটিভে লিখবো he is not more than 20 years old. আশা করি অনলি তিনটা রুল তোমাদের বুঝে আসছে। এটা তার সমস্যা থাকার কথা না। তোমরা প্রথম থেকে আরেকবার দেখবে, পুরোটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এবার রুল 4 এ যাব। এগুলো মুছে নিচ্ছি। রুল 4, অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ যদি তোমার মাস্ট থাকে, মাস্ট থাকে, আমরা শুধু একটা ওয়ার্ড দিয়ে আলোচনা করি, তাহলে তোমার রুলটা অনেক বড় হলো না, সংক্ষিপ্তের মধ্যে তুমি ওটা বুঝে গেলে। আর বর্তমান স্টুডেন্ট যারা, তারা আসলে অনেক বেশি মেধাবী, পড়ার দিক দিয়ে না হলেও অন্য দিক দিয়ে মেধাবী, আমি জানি। সো যেহেতু তোমরা ট্যালেন্ট, তাই আশা করি রুলটা দেখলে বুঝতে পারবে। নেগেটিভ, আমরা মাস্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। মাস্ট থাকলে আমরা লিখতে পারি ক্যান নট বাট, cannot but। এক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি প্রয়োগ করতে পারি, cannot help। তো যারা রাইট ফ্রম ভার্ব জানো, তারা জানো একটা রুল, হয়তো তোমাদের জানা আছে, পরপর যখন দুইটা প্রিন্সিপাল ভার্ব আসে, পরবর্তী ভার্বের সাথে যুক্ত হয়। যেহেতু এখানে একটা হেল্প, এটা একটা ভার্ব, সো এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে, এই ভার্বের সাথে আমরা কি করব, যুক্ত করব। পরপর দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকলে সাধারণত আমরা পরবর্তী ভার্বের সাথে যুক্ত করি। এটা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তারা জানার কথা। ওকে, আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। we must cooperate। We must cooperate our government। We must cooperate our government। এই সেন্টেন্সটাকে আমরা যদি চেঞ্জ করি, তাহলে আমরা রুলটা ফলো করি। মাস্ট, যেখানে মাস্ট ছিল আমরা লিখব ক্যান নট বাট, আমি ক্যান নট বাট দিয়ে লিখব। ওকে, এটা হচ্ছে অ্যাফারমেটিভ। মানে নেগেটিভে লিখব we cannot but। We cannot but cooperate our government। যেহেতু এখানে দুইটা পদ্ধতি আছে, আমি আরেকটা एग्जांपल দিব। আরেকটা एग्जांपल দিয়ে আমি তোমাদের ভার্ব ক্লাস এর রুলটা বুঝিয়ে দিচ্ছি। যেমন অ্যাফারমেটিভ, we must help the poor। We must help, help তো এখানেও help, এখানে দুইটা হয়ে যায়, তাহলে আমরা অন্য একটা ভার্ব দিই। we must change our habit। we must change our bad habit। we must change our bad habit। তাহলে এবার বুঝতে আরো ক্লিয়ার হবে, যেহেতু আগেটা আমি হেল্প লিখতে চেয়েছিলাম, হেল্প লিখে দুইটা হেল্প হয়ে যায়, বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা। হেল্প চেঞ্জ করে চেঞ্জ দিলাম। ওকে, তাহলে নেগেটিভ কি হবে? এটা নেগেটিভ হবে we cannot but we cannot help changing our bad habit। আশা করি ক্লিয়ার হয়েছে। এটাতে আমরা একটা রুল আলোচনা করব, এরপরে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। সরি, এখানে রুলটা লিখে নিলাম। এটা হচ্ছে 4 নাম্বার রুল।
এবার আমরা 5 নাম্বার রুলে যাব। রুল 5, ওকে। 5 নাম্বার রুলটা আমরা আলোচনা করব এভরি নিয়ে। এভরি বডি থাকে, অনেক সময় এভরি পারসন থাকে, এভরি স্টুডেন্ট থাকে। এরকম ক্ষেত্রে আমরা কি করব? আমি এভরি রুলটা আসলে বিভিন্নভাবে করা যায়। আমি তোমাদের একটা রুল নিয়ে আলোচনা করি সহজে বোঝার জন্য। ধরো এভরি এর পর নাউন আছে, এভরি এর পর নাউন আছে, ওকে। এভরি এর পর নাউন আছে, ধরো এভরি স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, এভরি পারসন, পারসন নাউন। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি করব? এখানে নেগেটিভে আমরা যেটা করব সেটা হচ্ছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এরপর নামটা দেব। দেয়ার ইজ নো, তারপর নামটা দিব, তারপর আমরা বার্ড ব্যবহার করব। এইটুকুই আমরা আয়ত্ত করার চেষ্টা করি। এভরি পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা এভরি চেঞ্জ করে লিখব দেয়ার ইজ নো, তারপর নামটা লিখব, এরপর বার্ড ব্যবহার করব। তাইলে আমরা एग्जांपल দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। এভরি মাদার loves her child. Every mother loves her child. তো আমরা একটু বিষয়টাকে কম্পেয়ার করি। এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো, তারপর নাম হচ্ছে মাদার, তারপর হচ্ছে বাট, ওকে। তাই কি দাঁড়ায় কথাটা? There is no mother but loves her child. Every sentence there is no হইছে, তারপর হচ্ছে mother আসছে, এরপরে but আসছে। তো there is no mother but loves her child। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না, একেবারে সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছে। সর্বশেষ একটা কথা বলি, এখানে যে বার্ডটা আসছে এই বার্ড চেঞ্জ করে আমরা আরেকটা কথা লিখতে পারি, who does not, who does not, who does not। যদি আমরা who does not লিখি সেক্ষেত্রে এটা থাকবে না, who does not love her child। তো আমরা এটা যদি তোমরা বুঝে আসে তাহলে এটা প্রয়োগ করতে পারো, বাট চেঞ্জ করে who does not ব্যবহার করতে পারো। ওকে, আমাদের আজকে রুল 5টা আলোচনা করেছি। আশা করি তোমরা এই রুলগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা উপকৃত হবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবে। আমরা পরবর্তী ক্লাসে অ্যালফাবেট থেকে নেগেটিভের বাকি রুলগুলো আলোচনা করব। এই পর্যন্ত রাখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ। ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।